দেখাবো মিস্টার ধর্মদাস চৌধুরী। তোমার এই আধিপত্যকে ধূলিসাৎ করে রাজত্ব চালাবে এই তপেন্দু গাঙ্গুলি। আকাশে চন্দ্রে সূর্য উঠবেন না ম্যানেজার বাবু। ছোট এই ছোটর ছাড়া কারো 2 নম্বরই কথা বিশ্বাস করে না। আপনার বহুত লম্বা চওড়া কথা শুনেছি, কিন্তু কাজ এত অষ্টলম্বা। ছোট তুই কিন্তু আমার সব কথা বলছি সব। পাতালা না মেরে পারেন তো কিছু করে দেখান। বহুত দিন থেকে আপনার মুখে শুনেছি আপনি নাকি ক্রীড়া ম্যাম সাহেবকে বিয়ে করবেন। ছোট কর্তাকে মদ খাইয়ে বড় কর্তাকে মেরে এই চৌধুরী পরিবার সব কিছু হাতের মুঠোয় আনা সুযোগ আমি খুঁজে চলেছি। যথা সময়ে সুযোগের সদ্ব্যবহার করে সেদিন একদিন আপনিও হারিয়ে যাবেন। এই লোভ লালসার অতই চলে। সেখান থেকে তোলার সাধ্য ভগবানেরও নাই। সালা সালা চারানার গুন্ডা, সেও আমায় ব্যঙ্গ করে গেল। এই চৌধুরী পরিবারকে নরকের দ্বার প্রান্তে টেনে নিয়ে গিয়ে আমি এই ব্যঙ্গের জবাব দেব। এই তপেন্দু গাঙ্গুলি শিকার নয়, শিকারী। সে শিকার করবে সিংহ আর গুন্ডার। চেষ্টা করো না, তাহলে লোকে পাগল বলে পাগলা গাড়িতে ভর্তি করে দেবে। আমি তো তোমার প্রেমেই পাগলই ডার্লিং। তোমার এই মিষ্টি কথাই না আমি পেট ভরবে না মশাই। বেশ বলো কি চাও তুমি? ঠিক এমনি করে সবসময় তোমাকে কাছে পেতে চাই। তাই তো আছি, সারাদিন শুধু তোমার চিন্তায় মগ্ন থাকি আমি। আর সেই জন্যই তো তোমাকে বলি, মেরা দিল প্যার কা দিওয়ানা, মেরা দিল প্যার কা দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা प्यार का दरवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यार तेरा बन के जाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यार तेरा बन के जाना। কি হলো? আমার কথা বলে চিৎকার করছো কেন? তোমার কাছেই তো আছি। কি হয়েছে বলো? কি বলবে বলো? বলবো আর কি চিরা, বলবো আর কি? নিজের স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে এসব করতে তোমার লজ্জা করে না? স্বামী? আরে বাবা, ভালো করে ভেবে দেখি যে তুমি আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতা তোমার মধ্যে আছে কি না। What do you mean? আরে বাবা, বিয়ে করে তো আমি তোমার কাছে মাথাটা কিনে রেখে দিইনি। তাছাড়া তোমাকে আমি স্বামী বলে মনে না, আমি চাই না আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো থার্ড পার্সন নাক গলা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? গেট আউট। ওকে মিস্টার ঠাকুর। আগামী দিনই প্রমাণ হয়ে যাবে কে থার্ড পার্সন আর কে ফার্স্ট পার্সন, কে থাকবে ঘরের বাইরে আর কে থাকবে ঘরের ভেতরে। জানোয়ার একটা, আর এই জানোয়ারগুলোকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছি, যেমন মাথায় তুলেছি তোমার মতো একটা জানোয়ারকে মাথায় তুলে। তুমি কিন্তু আমাকে অপমান করছো। শুনেও খুশি হলাম, বুঝতে পেরেছো তাহলে, কিন্তু বড্ড দেরি হয়ে গেল। কারণ তোমার আগে বোঝা উচিত ছিল যে যে কোনো কেউ ঘর জামাই হলে তাকে তো অপমান সহ্য করতেই হয়।
ঘর জামাই? হ্যাঁ, ঘর জামাই। তুমি ঘর জামাই না তো কি এবারে নিজেকে মালিক বলে মনে করো? কিন্তু টিনা, আমি যে তোমাকে ভালোবেসে ভালোবাসা? আরে না না সৌরভ না, তোমার ওই নেকি নাটকে ভালোবাসার আছে ভুলুক এই টিনা চৌধুরী কিছুতেই ভুলবে না। টিনা, তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? না না, শুধুমাত্র দেখে নিচ্ছি পুরুষত্ব তোমার মধ্যে আছে কিনা। টিনা! কি? সৌরভ! দাদা, তুমি? হ্যাঁ, আমি শুনেছিলাম যে চৌধুরী পরিবারে এসে তুই অনেক উন্নতি করেছিস, কিন্তু এতটা উন্নতি করেছিস তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দাদা, আমি গায়ে বাড়ির লক্ষ্মীর গায়ে হাত তুলে বীরত্ব প্রকাশ করে তারাই যারা ভীরু কাপুরুষ। কিন্তু দাদা, ও যে ব্যভিচারের পথে পা বাড়িয়েছে দাদা। তার জন্য দায়ী তুই নিজে। আমি? হ্যাঁ, বিয়ে করে যারা স্বামীর মর্যাদা রাখতে পারে না সে স্বামী নামের অযোগ্য। সৌথিন নদীর বুকে শ্যাওলাত জন্মাবি সৌরভ। আপনি? আমি এই গ্রামের এক হতভাগ্য গরিব চাষি বৌমা, তাই তাই ওকে এতগুলো কথা বলা হয়তো আমার উচিত হয়নি। আর তোমাকেও কয়েকটা অনুচিত কথা আমি বলতে চাই, তুমি শুনবে মা? বেশ, বলুন। মাগো, এটা ইংল্যান্ড বা আমেরিকা নয়, এটা সোনার বাংলার একটা গ্রাম, ছোট্ট পলাশডাঙ্গা। আর সেই গ্রামের তুমি একটা মেয়ে এবং সেই গ্রামেরই পুত্রবধূ। তোমার কি এই পোশাকটা সাজে বৌমা? দাদা, আপনি? বাড়ি ফিরে গিয়ে মা ঠাকুমারকে প্রশ্ন করবে। স্বামীর মঙ্গল কামনা করার জন্য একটা স্ত্রী মহিলাকে কি কি ধারণ করা উচিত, আর একটা শাশ্বত বাংলার গ্রাম্য বধূকে কোন পোশাক পরলে তাকে মা বলে মাথাটা নিচু হয়ে আছে। দাদা, আপনি? আবেগের বসে হয়তো আমি অনেকগুলো কথা বলে ফেলেছি। তোমরা আমাকে ক্ষমা করো। হ্যাঁ, যে কথা বলতে এসেছিলাম সৌরভ, তাড়াতাড়ি বলে তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, তা তো যেতেই হবে। আচ্ছা সৌরভ, তোরা তো জানিস যে তোদের কারোর ওপর কোনো আঘাত হানলে আমি তা সহ্য করতে পারি না। তাহলে তুই গৌরবের উপর আমার আঘাত কেন হানলি? জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি এখান থেকে চলে যাও। কেন রে? আমি না চলে গেলে বুঝি তোর এখানকে মান সম্মান ক্ষুণ্ণ হবে? বেশ, আমি চলেই যাচ্ছি, তবে যাবার সময় তোর আমি হাত দুটো ধরে সেন্টিমিটার অসহ্য লাগে। আপনি উঠুন দাদা। দাদা, আপনার কোনো লাগেনি তো? দাদা? ও দিয়ে তো লাগে তো দাদা। লাগবে কেন? ইয়ে কর। ইয়ার কি করে মেরেছে তো, তাই কিন্তু লাগবে দাদা, কেন? আপনার যে কপাল ফেটে রক্ত ঝরছে দাদা। ঝরুক বৌমা, রক্ত ঝরুক। এই যে বুক ভরা ভালোবাসার দান, দাদা, আর সারা বাংলার বুকে আমার মতো সঙ্গলোকে এরকম দাম মেটাতে হচ্ছে। দাদা। এতে দুঃখ পাওয়ার কিছু নেই মা, দাদা। দুঃখ পাওয়ার কিছু নেই। দাদা, বেদনা, দাদা। সুখে থেকো মা, শান্তিতে থেকো। আর আমার এই অবুঝ ভাইটাকে একটু মানিয়ে নিয়ে চলো। ও জানে না, ও বুঝতে পারছে না ওর কোন কাটা পথ বিছানো চলছে। দাদা, ঈশ্বর, তুমি ওকে পথ দেখাও ঠাকুর। দাদা। কোন পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দিবে জেনে অন্ধকারে আলোয় দুচোখ যারা বিশ্বাস করে না তুমি আছো, ওদের মার্জনা করো প্রভু। দাদা, দাদা, শুনুন দাদা। ছি, 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 ছি। তুমি মানুষ নও, তুমি বলে একটা শিক্ষিত জানোয়ার। শোনো টিনা, আমার চলার পথে বাধা সৃষ্টি করলে আমি তোমাকেও ছাড়বো না টিনা। Be careful.
কাদা মাখা জীবন আমি একবার ফেলে এসেছি, কারণ হাজারো কথায় সেই পথ আমি মানাবো না। নিশ্চয়, কেন মারাবে? মানুষ যখন জানোয়ারে পরিণত হয় তখন তার কাছে যাই লোকালয় চেয়ে দুর্গম জঙ্গলটাই ভালো লাগে। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আমি 2টা ঘন্টাকে লাইক করেছি। হ্যাঁ এর থেকে বেশি অপমান করলে হয়তো আমি খুশি হতাম। তার মানে ভেবেছিলাম সামাইক নামের বশবর্তী হয়েই চৌধুরী বিরায় প্রবেশ করলেও পবিত্র ঠাকুর বংশের রক্ত একদিন নিশ্চয় বইবে। বইছে চোরদা, বইছে। আজকে কথা বলেছি এর সাথে। তার প্রমাণ আমি শীঘ্রই দেব। পাগল করেছে না যে আমি লাইভে। ওই ঠাকুর পরিবারকে আমার জমি জায়গা ভিটে মাটি সবকিছু বিক্রি করে দিয়ে ওই পরিবারটিকে আমি বুঝিয়ে দেবো যে এই সৌরভ ঠাকুরের মত আর চলার বাদ তো ভিন্ন নয়। ঠিক না ঠিক, কি বলছিস? এই চারুয়ারটাকে তোর স্বামী ভাবছে। কথায় বাইরে লজ্জা হতে পেরেছে, তাকে লজ্জা হতো না। কিন্তু এখন আমার ভীষণ লজ্জা করে। চল জানোয়ারটা দেখি না আমি। তারপর তপেন্দুর সঙ্গে তোর আমি বিয়ে দেবো। বাহ দাদা বাহ, ওর অনলাইন দেখাই যায়। তাহলে তোমার বোনটা দাবা খেলার কাজ। একবার দেখো। ফোন করছিল। আমি ভিডিও কল। বলছিস তো? নিজের বোনকে হাতের বলি কাছতে ফেলে ও চোখে বলি করবে দাদা। আরে তুই আমাকে ভুল বলছিস, না তপেন্দুকে ভালোবাসে তাই। আজ থেকে আমি আর কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসতে চাই না। এই পৃথিবীতে আমি শুধু একা, একা, একা। না, তাহলে তোর মহাপাপের প্রায়শ্চিত্ত করবি কি করে? আমার বাবা নিশ্চয় চোখের সামনে নিজের জানোয়ার স্বামীর হাতে দেবতা ঠাকুরের লাঞ্ছনা, মাথা পেতে রক্ত ঝরাটা কি তুই ভুলে যেতে চাও? নিজের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা পুষ্পাঞ্জলি দিয়ে দেবতার মনের ক্ষত সারিয়ে তুই তোর মহাপাপের প্রায়শ্চিত্ত করবি কবে? দেব, যাবরে ছোটটা যাব। ওই দেবতার মন্দিরে আমি ভিখারিনী হয়ে যাবরে ছোটটা। না, তোকে আমি কোথাও যেতে দেবো না। না, তোর কথা শুনে মনে হচ্ছে জানোয়ার রবি ঠাকুর এ বাড়িতে এসেছিল, সৌরভটাকে অপমান করে এ বাড়ির সম্মান বাড়িয়ে দিয়েছে, তাই সৌরভকে নিয়েই তোকে এ বাড়িতে থাকতে হবে। থাকবো না। যেই বাড়িতে আমার দেবতুল্য ভাষণের অপমানিত হয়, সেই বাড়িতে আমি। হাসু, তোর ভাসুরের ভাগ্য ভালো যে আমি বাড়িতে ছিলাম না, না হলে তোকে আমি গুলি করে না, মারতাম। না, না, না। তোমার বোন বেঁচে থাকতে তুমি আমার দেবতুল্য ভাষণের গায়ে একটা কাঁটা আঁচড়ে লাগাতে পারবে না, না, না। বাড়ি গেলে ফোন করবি শিক্ষা ঠিক দেওয়ার আছে? জন্য আমি তোকে বন্ধ করে রাখবো এই চৌধুরী মিলয়। আমি থাকবো না। না, থাকবো না। ও যাবে না, না, ও যাবে। ছেড়ে দাও। রবি রঞ্জন আমি ঠাকুরের থাকবো না, থাকবো না, থাকবো না। না, ঘরে ফিরতে মন চাইছে না। মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর কে জানে কেমন আছে। দুপুরে দুপুরে কেউ খেতে ডাকে না, রাত্রে কেউ বলে না বাবা বাবা রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। জানি না মেয়েটা কেমন আছে, কি করছে। বলি এত তাড়াতাড়ি মেয়েটা বিয়ে না দিলে তুমি চলছিল না। এ কি বলছিস রে বাবা? সমস্ত মেয়ে তাকে কি ঘরে রাখা যায়? কেন রাখা যায় না? আর কিছুদিন বুক ফুলিয়ে কোমর দুলিয়ে গায়ের পথে ঘুরলে তুই আমার মহাভারত শুদ্ধ হয়ে যেত। তার মানে তাতে তোর কি লাভ হতো রে? আবার কি দুলন সার্থক করে তার যৌবন ভরা শরীরটা একটু দেখতো। আর
থামলি কেন রে বল? চেষ্টা করে দেখতো যদি আমাদের বাবুর পুজোর প্রসাদ একটু পাওয়া যায়। আচ্ছা, ছোটগুলো। ওঠো রাজবাজার। কে তুমি? চিনতে পারছিস না ইবলিস? আমি তোরা বাজার যার খেয়ে পড়ে তুই এই গন্ডারের মতো চাহা করেছেন। ওই খোদার বান্দার বান্দা সুলতান হারুনুর রশিদ। এই পোশাক পরে তুমি কোথা থেকে আসছো? ওই সুদূর বাগদাদ থেকে। এই দুঃখ দেখতে পেরিয়ে আমি পৌঁছেছি এই পলাশডাঙ্গার গ্রামে। সেখানে দেখলাম এই হাজার হাজার ইন্ডিয়ানের মাঝে তোর মতো তোলাকে সাইতন দেওয়া করে বেঁচে আছে। তাই সামনে থেকে মা। আর একটা বাজে কথা বললে। এইবার যদি দোকানি দোকানকে পুড়িয়ে দিই তোর তোর বাপ তোকে বাঁচাবে রে শয়তান। পুলিশ! পুলিশ আমাকে বাঁচাবে। আমাকে পুলিশের হাতে তুলে বুঝিয়ে দেবো আমি কে আর আমার ক্ষমতা কতটা। পুলিশ! আরে শুনে যাবে শয়তানের দোষণ। ওদের হাতে তোদেরকে পুলিশের হাতে তুলে দিতে এই সুদূর বাগদাদ থেকে ছুটে এসেছে সুলতানের হারুনুর রশিদ। কে তুমি বাবা? সুলতান সেজে আমার রক্ষা করতে হয়ে। মনে করুন না আমি আমি আপনার এক সন্তান। কিন্তু বাবা, মৌচাকে ঢিল মেরে তুমি নিজেকে সামলাতে পারবে তো? আজকে আমি আসিনি বাবা, আমি এসেছি আপনাকে বাঁচাতে। তাই জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই স্মরণ করিবেন আমাকে আমাকে দেখতে পাবেন। জানবেন সব সময় আপনার পাশে আছে এই বাগদাদের সুলতান এই হারুনুর রশিদ। জানি না তোমার কি পরিচয়, তবু আজ তুমি আমার যা রক্ষা করলে তার জন্য তোমাকে আমি জানাই কোটি কোটি প্রণাম, কোটি কোটি প্রণাম। কাকে প্রণাম করছিস রে কাকা? এই পুরা গায়ে দা ঠাকুর ছাড়া আর কেই বা আছে যাকে তুই প্রণাম করবি? এতদিন আমি তাই জানতাম রে কালা, কিন্তু আজ আমি দেখলাম। কি কি দেখলি তুই? এই গায়ের প্রকৃত মানুষের আনাগোনা সুলতান সেজে শয়তানের হাত থেকে আমাকে বাঁচিয়ে। তার মানে তুই কার কথা বলছিস? সে এক ভগবানের দূত, সে এক ভগবানের দূত রে কালা। এই তুই তুই রোজ ঠাকুর বাড়িতে মাছ দিতে যাস তাই তো? ওরা কেমন আছে জানিস তো? ভালো নেই, ভালো নেই গো কাকা, ভালো নেই। সংসারটা যেন ছন্ন ছাড়া হয়ে গেছে। ছন্ন ছাড়া কেন রে কালা, কেন? যা ঠাকুরের সংসারে আজ পাপ বাসা বেঁধেছে রে কাকা। তাই তো শয়তানরা চারিদিক থেকে ওই ওই সংসারটার দিকে হাত বাড়ানোর সাহস পাচ্ছে। তাহলে তাহলে আমার প্রতিমা সুখে আছে, সুখে আছে কাকা, খুব সুখে আছে। কি কিন্তু কদম, তুই কতটুকু জানিস? কে কথা বলছিস? ওরা সবাই ভালো আছে, খুব ভালো আছে। তুমি তুমি আমাকে বলে মা আমাকে একটু হালকা করলে। কতদিন খবর পাইনি মেয়েটা, এই পলাশটা কোথায় গেছে কে জানে। তবু তবু তোমার মুখে আমি কথাটা শুনে একটু শান্তি পেলাম মা, একটু শান্তি পেলাম, একটু শান্তি পেলাম। হ্যাঁ রে কদম, হ্যাঁ? তুই কাকাকে মিছে কথা কইলি কেন? দা ঠাকুরের সংসার তো
যতই দুঃখ পড়ুক না কেন সেটা বাইরের লোকে বলবো না তাই নেই। কদিনের মধ্যেই দাদা ঠাকুরের সংসার ঠিক সামলে নেবেন। পারবেনি রে কদম, পারবেনি। এই সমাজের বুকে মানুষই যে সব থেকে বড় শয়তান, তাই দা ঠাকুরের সংসারকে দেখলেই বোঝা যায়। সব কথা সবাইকে বলতে নেই রে কালা। খুশিতে মেতে ওঠে, কাউকে বুঝতে দিলে চলবে না যে দা ঠাকুরের নিজের লোকেই দা ঠাকুরের সংসারটাকে ধ্বংস করছে। বেশ, তাহলে তুই আমাকে একটা গানই শোনা। তুই অনেকদিন আমাকে কোনো ভালোবাসার গান শোনাস, তোর গোলার গান। তুই আজও ভালোবাসিস আর নাম শুনে কি পারি? তাহলে শোন। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখে কোলে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখে কোলে। গাইবে তুমি শুনবো আমি, আর যেন কেউ না শোনে। গাইবে তুমি শুনবো আমি, আর যেন কেউ না শোনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। দিন কেটে যায় রাত কাটে না, প্রেমের কি যে জ্বালা। তাই ভেবেছি তোমার নামে পড়বো গলায় মালা। দিন কেটে যায় রাত কাটে না, প্রেমের কি যে জ্বালা। তাই ভেবেছি তোমার নামে পড়বো গলায় মালা। ছাড়ো ছাড়ো ওসব কথা, দিলাম প্রেমের বেজার বলে। ছাড়ো ছাড়ো ওসব কথা, দিলাম কথা তোমার জানে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। রাখবো আমার চোখের কোণে। দা ঠাকুর তুই তুই এমন করে দাঁড়িয়ে আছিস কেন? তুই কিছু বলছিস না কেন? দেখছিলাম কি কি দেখছিস ঠাকুর? সুখী জীবনের চিত্র, ঠাকুর যা গ্রাম বাংলার বুক থেকে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। ঠাকুর, কেন এমন হয় বলতে পারো বৌদি? সংসারের সবকিছু মজুদ থেকেও কেন ছিঁড়ে যায় এই সংসারের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধন? ঠাকুর তোর এত ভালোবাসার কথার জবাব আমরা কি করে জানবো ঠাকুর? তোমরাই তো জানবে, তোমরাই তো পারো। এই স্বার্থপর সংসারের বুকে নিঃস্বার্থ ভালোবাসার বীজ বুনতে। ঠাকুর ঠাকুর, ছোট বৌদিমণি কি তোকে কিছু ভুলেছে? না না, তোর মনের অবস্থা এমন কেন? চুপ করে থাকিস না ঠাকুর, কানের কথার জবাব দে। নাকি নাকি আমরা ছোট লোক বলে তুই তুই বলতে লাজ পাচ্ছিস? কালাচাঁদ ঠাকুর পরিবারের ছেলে হয়ে, ভাই ভগবান রবি ঠাকুরের ভাই হয়ে তোমাদের তোমাদের কোনো বিভেদের আমি সুর শুনবো না। ছোট ঠাকুর, ছোট ঠাকুর তোমাদের যদি আমি ছোট লোকই ভাবতাম, তাহলে এই ঠাকুর পরিবারে তোমাদের একচ্ছত্র আধিপত্য থাকতো না। কালাচাঁদ বৌদি, ঠাকুর ঠাকুর পরিবারের মানুষ কাউকে ছোট ভাবতে শেখেনি। ছোট ঠাকুর, ছোট ঠাকুর, আমার ভুল হয়ে গেছে। তুই তুই তো আমাকে ক্ষমা করে দে। ক্ষমা চাইতে হবে না রে কালাচাঁদ। আমি তো জানি আমাদের ভালোবাসায় ভাবি বলি, এই কথা আমি জানতে পেরেছি রে। তাইলে বলো না ঠাকুর, বলতে বলি কি? না বৌদি না,
স্বার্থত বাংলার গ্রাম্য বধূয়ে কোনো মেয়ে কি পারে তার দেবতা স্বরূপ স্বামীকে অপমান করে কটু কথা বলতে? তারা যে কবিগুরুর কল্পনার নারী, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। তোর কথা আমরা বুঝতে পারবো না ঠাকুর, তোর যে কোথায় দুঃখ তা বুঝে সাধ্য আমাদের লাই। আয় আয় কালা আয়। ছোট ঠাকুর, আমি বুঝতে পারছি তোদের মধ্যে কিছু একটা হয়েছে, কিন্তু তার লেগে আমি তো কিছু করতে পারবো না। কিন্তু কিন্তু তুই দাদাকে একটু বলিস আমি দুপুরবেলা তোদের বাড়ি যাবো। এখন আমি আসি রে ছোট ঠাকুর, এখন আমি আসি। গ্রাম বাংলার কত সহজ সরল মানুষ এরা, এদের অকৃত্রিম ভালোবাসা হতাশাগ্রস্ত মানুষকে নবজীবন দান করে। অথচ অথচ কিছু মানুষের জীবে এত বিষ কেন? এই বিষ কেন এই সমাজ সংসার তথা মানুষকে ধ্বংস করে? তোমার এই প্রশ্নগুলো তুমি কাকে করছো গৌরব? নিজেকে নাকি ভগবানকে? তার মানে 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 নিজে আর ভগবান ছাড়া এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো আর কেউ নেই। কেন থাকবে না? তাহলে কি বুঝবো মনুষ্য সমাজ কি তাহলে সভ্যতাতে হারিয়ে গেছে, জঙ্গলে পরিণত হচ্ছে? হয়তো তাই, কিন্তু কিন্তু তার আগে বলো তো গৌরব, প্রতিমার সঙ্গে তোমার সম্পর্কটা এটাও কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? আমি নিশ্চয়ই প্রতিমাকে গোপনে বিয়ে করিনি, বিয়েটা তোমরাই দিয়েছো। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, কিন্তু সেই বিয়ের মর্যাদা কতটা রয়েছে সেটাই তো আমি তোমাকে জানতে চাইছি গৌরব। ঠাকুর বাড়ির ছেলে বা মেয়ের বিয়েটা ছেলে খেলা নয় পলাশ। তাই তাই ওই বাড়িতে যখন বোনের বিয়ে দিয়েছো তাহলে নিশ্চিন্তে থাকতে পারো, তোমার বোন। বোনের কথা আমি বলছি না গৌরব, বলছি আমি তোমার কথা। আমার কথা? হ্যাঁ হ্যাঁ তোমার কথা। কেন, কি হয়েছে আমার? হাসি দিয়ে তুমি তোমার কান্না দেখতে চেও না গৌরব। আমি শুনেছি অমূলক কোনো কথা শুনে নিজের মনটাকে ভারাক্রান্ত করো না পলাশ। শুধু বিশ্বাস রাখো রবিরঞ্জন ঠাকুরের সংসার মন্দির আজও দেবালয় আছে, বিভেদের দানব সেখানে প্রবেশ করতে পারেনি। যুক্তিতর্ক খাড়া করে তুমি বুঝিয়ে দিলে গৌরব, কিন্তু কিন্তু তুমি তোমার নিজের বুকে হাত রেখে বলো তো, তোমার এই চুক্তি কতটা সত্য আর আর কতটা মর্মভেদী বাঁকা? পলাশ, হ্যাঁ, হ্যাঁ, গৌরব। যাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই সেই আপামর গ্রামবাসী আজ রবি ঠাকুর বলতে একেবারে অজ্ঞান, অথচ রক্তের সম্পর্কের ভাই আজ দাদাকে ভুল বুঝে হয়ে গেছে সম্পূর্ণ পরবাসী। ভগবান, এই সংসারে আর কত কি তুমি আমাকে দেখাবে ঠাকুর? আমার সোনার টুকরো ছেলে রবি। কে কে রবি? রবি এসেছিস বাবা? কি তোর মাথায় এত বড় ব্যান্ডেজ কেন বাবা? কি হয়েছে তোর বল? ও তেমন কিছু নয় মা, ওটা পা পিছলে পড়ে গিয়ে কপালটা একটু কেটে গেছে। একটু কেটে গেছে, তাহলে এত বড় ব্যান্ডেজ কেন? মা তুমি সবকিছু ব্যাপারে একটু বেশি বাড়াবাড়ি করো। ওরে বাবা, আমি যে মা, তাই সন্তানের কোনো কিছু হলে এই মায়ের বুকে যে আগে বাজিয়ে রাখা তা নেই। যাক, তুই সকালবেলায় কোথায় গিয়েছিলি বাবা? আমি সৌরভের বাড়ি গিয়েছিলাম মা। সৌরভ? হ্যাঁ। হঠাৎ তার বাড়িতে কেন? যার কাছে আমরা বাতিলের খাতায়। ও কথা বলো না মা, ও কথা বলো না। ও যে ছোট, তাই ভুল করতেই পারে, আর আমরা বড় হয়ে যদি সেই ভুলগুলোকে মানিয়ে নিয়ে না চলতে পারি। মানিয়ে নিতে গিয়ে বড় দাদার সম্মানটা পেয়েছিস তো? নিশ্চয়
আমি হোক যতই হোক আমি তো বড় দাদা, কত সম্মান কত খাতির, আর পাগলটা তো আমাকে ভাত না খাইয়েই ছাড়লো না। বড় লোকের ভাই বাড়িতে গিয়ে কি দিয়ে ভাত খেলে বর্দা? কি দিয়ে? আরে কি দিয়ে আবার? মানে শোন, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শুক্তো, মাছের ঝাল, তারপরে মাছের কালিয়া, আর আলু কাবলি, ফুচকা। বর্দা, আলু কাবলি ফুচকা দিয়ে তুমি ভাত খেয়েছো? আরে হ্যাঁ রে হ্যাঁ, ওদের সব বড় লোকের ব্যাপার, তুই কি বুঝবি? থাক থাক বর্দা থাক, এক পেট খিদে নিয়ে ভালো ভালো খাবারের নাম করে আর তোমাকে থাকতে হবে না। মা, মা তুমি প্রতিমাকে বলো ও যেন বর্দাকে ভাত দেয়। যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। তার মানে তুই আমাকে অবিশ্বাস করছিস? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় বর্দা, তোমার খিদে পেয়েছে সুতরাং তুমি ভাত খাবে। আরে বাবা, আমি তো সৌরভের বাড়িতে খেয়ে এসেছি। সে কথা তো আমি একবারও অবিশ্বাস করছি না বর্দা। মেস্তার বাড়িতে খাবার চিহ্ন তো তুমি মাথায় করে নিয়ে এসেছো বর্দা। সৌরভ, কি রে রবি, চল। হ্যাঁ মা, মেজ ভাইয়ের বাড়িতে খাওয়ার নুমনত বর্দা, কপালের রক্ত আর মাথার ব্যান্ডেজ। তুই তাকে ভুল হচ্ছিস সৌরভ। রবি, রবি তুই এত বড় মিথ্যে কথা বলতে পারলি বাবা? এতে এতে বর্দার তো কোনো দোষ নেই মা। কর্তব্যের নাক পাশে বন্দী হয়ে যুধিষ্ঠিরকেও একদিন বলতে হয়েছিল অশ্বতমা ইতি অত গজ। গৌরব, তুই সামান্য একটা ব্যাপারকে এইভাবে চিন্তা করিস রে ভাই। আমি যে তোমারই আদর্শে গড়া বর্দা গৌরব, তাই তো তোমার ওই চিন্তাধারা কিছুটা হলেও আমার শরীরে বইছে। গৌরব, 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 আমি গৌরব, গৌরব। কেঁদো না মা, কেঁদো না। এক্ষুনি যদি চোখের সব জল ঘুরিয়ে ফেলো, এরপর তুমি কাঁদবে কি করে? প্রতিমা, প্রতিমা বর্দাকে দিয়ে ভাত দাও। কেন মেজ ভাইয়ের লাথি খেয়ে পেট ভরেনি? প্রতিমা, কি বলছো তুমি? ঠিকই বলেছি, মানুষ ভাত খায় দুপুর বেলায়, বিকেল বেলায় নয়। খাবার সময় যদি বাইরে ঘুরে বেড়ায় তার জন্য কেউ বিকেল বেলায় ভাতের হাড়ি নিয়ে বসে থাকবে না। চিৎকার করো না। এই মুহূর্তে ভাত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এখন বাপের বাড়ি যাব। বৌমা, বাপের বাড়ি তুমি নিশ্চয়ই যাবে মা, নিশ্চয়ই যাবে, কিন্তু তার জন্য গৌরব তো আছে মা, ও নয় তোমাকে সঙ্গে করে নিয়ে না, যাবে। আমাকে নিয়ে যাবার জন্য কাউকে প্রয়োজন নেই, আমি একাই যেতে পারি। না বাবা না, সে কথা বললে কি হয়? তুমি ঠাকুর বাড়ির নতুন বউ, তাছাড়া এই বাড়ির তুমি গৃহলক্ষ্মী, তাই সংসারের কিছু নিয়ম কানুন। না, কোনো নিয়মের তোকে আমি করি না। তাছাড়া এবারে কি হলো, কি হওয়ার আমার প্রয়োজন নেই। তাছাড়া আমার কাছে কেউ যদি বাধা দেয়, সত্যি করে বলো তো বৌমা, তুমি কি চাও এই সংসার থেকে? নীরবতা। বৌমা, আমার কোনো কাজে কেউ না বাধা দিলে আমি বেশি সুখী হব। না বাবা না, এইভাবে সংসারের মাঝখানে প্রাচীর তুলে দিয়ে তুমি সংসারটাকে শ্মশানে পরিণত করো না বৌমা। দেখুন, আপনার ওই মন ভোলানো যাত্রার ডায়লগ গুলো আপনি ওই মাঠের চাষাগুলোকে বলবেন, ওরা মন দিয়ে শুনবে। আমাকে বলে কোনো লাভ হবে না। বৌমা, নিশ্চয়ই এটা জাত বাড়ির নয়, দস্তুর মতো এই বিখ্যাত ঠাকুর বাড়ির ছোট বউ অর্থাৎ গৌরব ঠাকুরের স্ত্রী, তাকে তুমি কোন অধিকারে এসব কথা বলো বর্তা? গৌরব, গৌরব, কি বলছিস তুই? কি বলছিস?
এ কি আপনি আমার স্বামীর গায়ে হাত দিলেন কোন সাহসে? বৌমা, আমি তোমার স্বামীর গায়ে হাত দিইনি, আমি হাত তুলেছি আমার আদরের নিধি, আমার ছোট ছেলে সৌরভ ঠাকুরের গায়ে, যাকে যাকে আমি শেভ করতে গিয়ে বাঁদর তৈরি করে ফেলেছি। ওরে আত্মবাদে, একদিন একদিন তুই যে দাদাকে দেবতার আসনে বসিয়েছিলি, আজ কোন জাদু মন্ত্রে তাকে তুই দেবতার আসন থেকে টেনে নামিয়ে ওই দানবের আসনে বসাতে চাইছিস? বল বল কার কথায়? মাগো, দেবতা বিক্রম মন্দিরে প্রতিষ্ঠা করে সে যদি দেবত্বের মর্যাদা না পায়, তাকে সেই বিক্রমকে মন্দিরে না রেখে ওই নদীতে বিসর্জন করে দেওয়াই ভালো তো। যে হাদার তোরে আমি চলতে শিখেছি, চার কাঁধে ছুঁড়ে এই জগৎটাকে আমি চিনেছি, আজ ওর আঘাতটা আমি তার বুকেই হেনেছি। তাদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, তারা আমার আঘাত সহ্য করবে, কিন্তু কিন্তু এই পরশ্বর সে আঘাত সহ্য করবে না। মা, বেশ, তাহলে তুমি তোমার রক্তের সম্পর্ককে নিয়ে এই বাড়িতে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি। ও তোমার স্বামী যদি দুটো কথা কটু কথা বলেই থাকে, ওর হয়ে আমি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ক্ষমা চাইছি। ছি 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 ছি, মাথাটা হেট করা তুমি আর জায়গা পেলে না। শেষে একটা নরকের কীটের কাছে গৌরব ঠাকুর, তুমি ওর নাম ধরে ডাকলে? শুধু নাম ধরে ডাকা নয়, এই সংসার থেকে বেরিয়ে যাওয়ার জন্য ওই জঞ্জালটা যদি আমার পায়ে থেকে, তাহলে আমার পায়ের কাছে ওই জঞ্জালটাকে ঠেলে দিয়ে আমি এই বাড়ি থেকে চিরতরে বেরিয়ে যাব। তুমি খুব ভালো করবে বৌমা। এই বাড়ির সঙ্গে তোমার বাবা ওই সুদেব কাকার মান সম্মান উচ্ছন্নে যাক, তাতে আমি এতটুকু দুঃখ পাবো না। বৌমা, ওই জানোয়ার গৌরবটা, প্রতিমা, যখন তুমি যেতে চাও আমি তোমাকে বাধা দেব না। শুধু যাওয়ার সময় তুমি শুনে যাও, তোমার সৌভাগ্য আর আমার দুর্ভাগ্য যে মা, দাদা আর এই বাড়ির মর্যাদা রক্ষা করতে তোমাকে আমি খুন করে আমি জেলে যেতে পারলাম না। সাধ্য থাকে সেটাও চেষ্টা করে দেখো গৌরব ঠাকুর, দেখো গৌরব ঠাকুর, এই অপমান লজ্জনা আজ আমার বুকে তীরের মতো বিঁধে থাকলো। যেদিন প্রয়োজন হবে তোমাকে শুধু আসে আমি ফিরিয়ে দেবো। না না বৌমা, না না বৌমা, না না না, এমন ভুল তুমি করো না মা, এমন ভুল তুমি করো না। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে নিজেদের মধ্যে তুমি এইভাবে ভুলটাকে পোষা রেখো না মা। খুব বেশি গায়ে লাগছে তাই না? হাজার হোক রক্তের সম্পর্ক তো। কথা বলছো কেন বৌমা? আমি কি কোনোদিন তোমাদের দুজনকে আলাদা করে দেখেছি? এই সংসারের দুটো চঞ্চল পাখি তোমরা, সুখ আর চারি। তোমাদের নিয়েই তো এই সংসারের হাসি, গান, আনন্দ, হুল্লোড়। ভুলে যান আপনাদের ওই মেয়েকে ভালোবাসা। আমি কোনোদিন এখানে থাকতে পারবো না। আমি আমার জীবনে হাজার দুঃখ কষ্ট সহ্য করেও আমি মুক্ত বিহগ্রের মতো এই আকাশে উড়ে বেড়াতে চাই। আর তার জন্য এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বাইরের জগৎটাকে আমি ভালো করে চিনি বৌমা, কিন্তু ওই জগৎটাকে তুমি কতটুকু চেনো যে বাড়ি থেকে তুমি ঘরের বাইরে পা বাড়াচ্ছ? সরে যান আমার সামনে থেকে।
ওমা সরুন আমার সামনে থেকে সরে কি হলো কি হলো দাঁড়িয়ে পড়লে কেন মারো মারো আমাকে মারো বলছি শেষ চেষ্টা করে দেখো এখনই কি তুমি দেখেছো গৌরব ঠাকুর এরপরে তোমার জীবনে তীব্র প্লাবন হয়ে আরো বড় বীজ ঝরে আসবে আর সেদিন বুঝতে পারবে তোমার জীবনে কি ঘটেছে আর কি ঘটবে তার জন্য তুমি প্রস্তুত হয়ে থেকো ওঠো ওঠো কর্তা সংসার রণাঙ্গনে সেনাপতি সুমিত ভেঙে পড়লে চলবে কেন? না না, আমি হারিনি রে গৌরব, আমি হারিনি। আমি শুধু ভাবছি এমনই জ্বালায় তুই কতদিন ধরে জ্বলছিস আর কত জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটলো আজ। এই হাতে আমি তোকে মেরেছি আমি এই অন্যায়কারী হাতটা মা এ তুমি কি করছো মা? শত দুঃখ জ্বালা যন্ত্রণার মাঝে গ্রাম বাংলার বুকে এটাই তো চির শাশ্বত ছবি। দা ঠাকুর দা ঠাকুর সব ছবি কালো হয়ে গেছে দা ঠাকুর সব ছবি কালো হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে? মাঠে তোর সব জমি ওই চৌধুরী বাবুর না মাপামাপি করছে লোক আমার জমি তো মাপামাপি করছে, কিন্তু কেন? ওরা বলছে মেজঠাকুর নাকি তোর তার ভাগের জমি বাড়ি ভিটে সবাই চৌধুরী বাবুর কাছে বিকাই দিচ্ছে। কি বলছিস কালাচাঁদ? মাঠে সব চাষি জড়ো হয়েছে দা ঠাকুর তুই হুকুমটা দেখে তারপর ওদের মেরে। ঠিক আছে আমি দেখছি কেমন কেমন করে ওরা আমাদের পৈতৃক সম্পত্তি দখল নেয়। আয় কালাচাঁদ। না 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 গৌরব না, ওদেরকে ওদের কাজ করতে দে। ওটা ওরে আগে যে আমাদের নিজের ঘরটাই ঠিক নেই, তাই পরের ওপর খবরদারি করা তাদের সাজে না। আমাদের নিজেদের ঘরের ভিতটাই যে আজকে নড়বড়ে হয়ে গেছে রে গৌরব। আজ শ্মশান হয়ে যেতে বসেছে এই ঠাকুর বংশের সংসার মন্দির। কিন্তু এই মন্দির দুয়ারে দাঁড়ানো এক ভিখারিকে আপনি আশ্রয় দেবেন তো মা? মন্দির দুয়ার থেকে তো কেউ ফিরে যেতে পারে না মা। কে কে তুমি মা? ওকে তুমি চিনতে পারছো না? ও যে সংসার মন্দিরের দেবী মেজ বৌমা। না বর্দা না, আমি এই সংসারে দেবী হয়ে থাকতে চাই না বর্দা। আমি এই মন্দিরের এক কোণে পড়ে থেকে সবার সেবা করতে চাই, নিজে না খেয়ে সবাইকে খাওয়াতে চাই। বলুন না মা, বলুন না, এই অধিকারটুকু আপনি আমায় দেবেন তো মা? দিতে হবে কেন মা, দিতে হবে কেন? এটা তো তোমার নিজস্ব অধিকার। মা মা গো। ওঠো মা ওঠো ওঠো, তোমার লক্ষ্মীর ডালা তুমি নিজেই সাজিয়ে নিও মা। দাদা, আপনি আমাকে ক্ষমা করতে পারবেন তো? আমি যে বর্দারে বোন, তাই ভাই বোনদের ছোটখাটো ভুল তো আমাদের মেনে নিতেই হয়। ঠাকুরপো ঠাকুরপো তুমি কেবল লক্ষণের মতো নতমস্তকে সব আদেশ আমি পালন করবো বৌদি। গৌরব, আমাকে শুধু আদেশ করে তুমি দেখো। কালা ভাই, এদের সকলের মতো তুমিও? নাই আমি ওদের মতো ঠাকুর নয় যে সকলকে ক্ষমা করে দেব। যে মেজ ঠাকুর এত বড় বেইমানি করেছে তার বউ তুই। কিন্তু কালাচাঁদ, একজনের অপরাধের সাজা তুই আর একজনের উপর দিবি কেন? তুই যা কে তুই চাষিদের বল, যে যা নিজের কাছে মন দে। যে জমি কিনেছে সে তো জমির দখল নেবে। ঠিক আছে, আমি তাহলে গিয়ে তাই বলছি। তুই মেজ বাবাকে ক্ষমাটা করে দে, কিন্তু সব কাজে নিজে হরিশ্চন্দ্র হলে ওই শয়তানরা তো সুযোগ নেবেই। তাই বলছি দা ঠাকুর, সাবধান। খুব সাবধান। আজ বৌমা প্রথম আমাদের বাড়িতে এলো। যাতে বাবা একটু মিষ্টি নিয়ে আয়।
আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দাঁড়ান গৌরব বাবু, আপনারা সকলে থেকেই ব্যাপারটার ফয়সালা হয়ে যায়। তার মানে মানে আমাদের স্যার এই বাড়ির সৌরভ বাবুর অংশটা কিনে নিয়ে তাই সেই অংশটা আমরা ভেঙে ফেলতে এসেছি। এবং সেই অংশটাই গড়ে উঠবে আমাদের স্যার, আই মিন ধর্মদাস চৌধুরীর বাংলা মদের কারখানা। কি বলছেন আপনি? দারোগা বাবু, আপনি নিজে দাঁড়িয়ে দেখে আমার কিছুই করার নেই গৌড়া বাবু, আইন তার নিজের পথেই চলবে। কিন্তু ভারতবর্ষের কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একটা বসত বাড়ি ভেঙে মদের কারখানা তৈরি করা যায়? এটা আমাদের স্যারের মদের কারখানা তৈরি হবে। তবু লাইসেন্স থাকলেও একটা বসত বাড়ি ভেঙে কখনো মদের কারখানা তৈরি করা যায় না। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু নয়, আইন যেমন আছে তেমন আইনের ফাঁকও আছে, তেমন সেগুলো খুঁটিয়ে দেখুন, তবেই সাহায্য করতে আসবেন। কিন্তু টিনা, Shut up! আমি হলাম ধর্মদাস চৌধুরীর, তুমি হলে বেতনভুক্ত সামান্য একটা কর্মচারী, আর আমি হলাম এই ঠাকুর বংশের বউ। কোন অধিকারে তুমি আমার নাম ধরে রাখছো? কিন্তু ম্যাডাম, আইনের কাছে বাধা দিয়ে আপনি কিন্তু ভুল করছেন। কিন্তু আপনার স্বামী তো তার অংশের সমস্ত সম্পত্তি আপনার দাদাকে বিক্রি করে দিয়েছেন। শুনুন দারোগাবাবু, আমার স্বামী হলো এই ঠাকুর বংশের ছেলে, এই মাটির মাখা ভগবানের একমাত্র ভাই, তাই কোন শয়তানের সে 5 ঘর জামাই নয়। তাহলে কি আপনি স্বামীর সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করতে চান? আমি কি চাই আর কি চাই না সেটা কোনো থার্ড পার্সনের কোশ্চেন থেকে আমি কিছুই নিতে চাই না। আপনার এখান থেকে চলে যান, আপনার এখান থেকে চলে গেলে আমি ওই জায়গাটা গোবর জল দিয়ে ধুয়ে দেবো। দেখাচ্ছি বলে স্যারকে বলে। এই যে স্যারের 5 কুত্তা, তোরা স্যারকে বলে দিস যে এই বাড়ির একটা যদি ইট পাথরে হাত দিতে চায় সে যেন নিজে এসে এই বাড়ি ভাঙতে আসে, তার আগে নয়। কিন্তু ম্যাডাম, আইনের কাছে বাধা দিয়ে আপনি কিন্তু ভুল করছেন। না, আমি কোনো ভুল করিনি। আইনের থেকে বড় হচ্ছে মানুষের মনুষ্যত্ব, বিবেক। তাদের গলায় পা দিয়ে আপনারা এই বসত বাড়ি ভেঙে মদের কারখানা তৈরি করতে পারবেন না। আর তাই যদি করতে হয় তাহলে আমার লাশের উপরে গিয়ে তবে এই বাড়ি ভাঙতে পারবেন, তার আগে নয়। দারোগা বাবু, বেশ, আমরা চলেই যাচ্ছি। তবে যাবার সময় বলে যাচ্ছি ম্যাডাম, আপনার এই অতি বাড়ি একদিন এই সংসারের ধুলিস্বাদ হবে। সৌরভ বাবু আর যাই করুন, আপনার মতন এই বইয়ের ত্যাগরামও কিছুতেই সহ্য করবে না, কিছুতেই না। এসো এসো, আসুন না। সত্যি বৌমা, সত্যি তুমি এই সংসারের জাগ্রত লক্ষ্মী প্রতিভা। বড়দা, তোমাকে আমি লক্ষ্মীর ডালা সাজাতে বলেছিলাম না বৌমা? মা, কিন্তু তুমি যে নিজেই এই ঠাকুর বংশের লক্ষ্মীর ডালা মা। মা, এসো এসো বৌদি, এ বাড়ির লক্ষ্মীর আসনে বসে তোমাকে পুজো করি। না ভাই না, এই বাড়ির আসনে, ঠাকুরের আসনে দেব দেবী বসেই আছে। তবে আসুন বর্দা, আসুন মা, এসো ঠাকুরপো, আমরা সবাই মিলে ঠাকুরের আরাধনা করি আর বলি বিশ্বরূপ ভাবনা আছে পক্ষে পট্টালয় শুভে সর্বত পারিমানি দেবী মহালক্ষ্মীর মূর্তিতে সাঙ্গে লাগিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ঝুঁকে গেল আসলে পেয়েছি সাঙ্গে লাগিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ঝুঁকে গেল আসলে পেয়েছি প্রভুকে তোমায় বারণ করে ধরণী আমার ঘরে এসো আলোকি বসো ঘরে আমার ঘরে আলো করে এসো আলোকি বসো ঘরে আমার ঘরে আলো করে।
প্রদর্শন নয়, শুধু প্রতিহিংসার বাতাবরণ সৃষ্টি করে আমি করব সত্য নিধন যজ্ঞ। আমি ধর্মরাজ চৌধুরী প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে গামছা পরিয়ে গামলায় জড়িয়ে সংগ্রাম করি। সৌরভ ঠাকুরের গঙ্গা পার হওয়ার দিন এগিয়ে আসছে, কারণ আমার মিশন সাকসেসের পথে। না বর্দা, আপনার মিশন সাকসেস হতে দিল্লি বহু দূর। হোয়াট ডু ইউ মিন? আই মিন আপনার ম্যানেজার ওই ঠাকুর পরিবারে আমার অংশের দখল নিতে পারেনি। তাহলে প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা কি ঘোড়ার ঘাস কাটছিল? ঘাস না কাটলেও ফিরে আসা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। কারণ 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 আমাদের সামনে বাজার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল আপনারই বোন টিনা। না, আমার বোন নয়, বড় সৌরভের স্ত্রী। এ কি বলছেন বর্দা? টিনা আপনার বোন নয়? না, আমার বোন হলে সে নিশ্চয় আমার কথা শুনতো। ওই ভিখারির বেশে কখনোই ঠাকুর বাড়ি থেকে উঠতো না। বর্দা, এখন আমি বুঝতে পারছি এ তোমারই কারসাজি। আমাকে সমস্ত সম্পত্তি বিক্রি করে তুমি গোপনে টেনাকে ও বাড়িতে পাঠিয়েছো সম্পত্তি রক্ষা করার জন্য। তাই কি কখনো হয় বর্দা? আমি ও বাড়ির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে আপনার প্রদর্শনে ঘুরে আছি। এটাও তোমার সুগর্বিত চক্রান্ত, কিন্তু সেই চক্রান্ত আমি সফল হতে দেব না। তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি একটা কানা করেও তোমাকে দেব না। সে কি কথা বর্দা? তাহলে আমার বাংলা বোধের কারখানা বললেই যাও, তার সঙ্গে তুমি জাহান নামে যাও, আমার কোনো যায় আসে না। তা বললে কি হয় স্যার? যেহেতু টিনা আপনারই বোন, মানে যাও। তাছাড়া আপনার বোন যদি ও বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, তাহলে রবি ঠাকুরের কাছে আপনি তো হেরে গেলেন স্যার। হ্যাঁ, আমি হাঁটতে শিখিনি। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজন মানুষের পায়ে ধরি, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে তার মুখে তিনটে লাথি মারি। এবার সেই সৌভাগ্যবানটা কে দাদা, যে তোমার তিনটা মিষ্টি লাঠি কাটছে? দেবদাও, তুই এখানে কি করতে এসেছিস? তোমার কাজের প্রতিবাদ করতে নয় দাদা, কারণ তোমার কাজের প্রতিবাদ করেই যে মেঘনা বিপ্রদাস চৌধুরী কোথায় যে হারিয়ে গেছে, আজও তার সন্ধান পাইনি। তাই আমি অনেকটা বিপ্রদাস চৌধুরী হতে চাই না। আজের কথা বাদ দিয়ে এখান থেকে তুই বেরিয়ে যা। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে সৌভাগ্যবানটা কে? ও! সৌরভ বুঝি? ভালো ভালো, খুব ভালো। যারা কাঞ্চল পিড়ে কাজকে বুকে টেনে নেয়, তাদের দশা তো এরকমই হয়। ডোন্ট ওয়ারি মাই ব্রাদার, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আমি ঘাতক আর খার্গের মাঝে দাঁড়িয়ে কোনো লাভ নেই ভাই। বলির পটার মতন গ্রেপ্তার করে কেঁপে কোনো লাভ নেই ভাই। ওঠো, জাগো, মাথা উঁচু করে বলো, আমি ছাদ নই, আমি বাপ, আমি শুধু কাঁপতে নই, আপাশেও জানে। ওই স্বর সবার কণ্ঠে থাকে না ছোট বাবু। এ দেশে বহু মানুষ আছে যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কাঁপতেই জানে। না, তাদের কাঁপানো হয় লোক লালসা আর ভয়ের ফাঁদে পেলে তাদের কাঁপাতে বাধ্য করা হয়। আগলামি শোনার মতো লোক এখানে নেই। দয়া করে এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের উদ্ধার কর। তাই লাগিয়ে আমি চাই না তোমার নাবিশ্বাস ইচ্ছে বুঝিয়ে। তুই কিন্তু সত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস দেবদাস। আমি কিন্তু এক্ষুনি দারোয়ান রাখতে বাধ্য হব। ছোট, আপনি এখান থেকে কেন আপনার সম্মান নষ্ট করছেন? আর তোমার বুঝি সম্মান বাড়ছে? এবারই জামাই হওয়া সত্ত্বেও তো এবারই একটা পোষা কুকুরের মর্যাদা পাও না প্রাণ। সেটা তো আমার দোষে সুরতা। আপনি সেই দোষে দুষ্ট হতে যাবেন কেন? যাক, জেনে আমি খুব খুশি হলাম। তুমি অন্তত বুঝতে পেরেছো যে তোমার ভুলটা কোথায়। এবার করো, সংশোধন করো, নয়তো সেই ভুলের সাগরে ডুবে মরো। চলে চলে ব্রাদার, চলে। গুড বাই, গুড বাই এভরিবডি, গুড বাই। যা
যন্ত্রণাটা বিদায় হয়েছে। শোনো সৌরভ, তুমি যদি তোমার স্ত্রী টেনাকে বাড়িতে নিয়ে আসতে পারো, তাহলে তোমার সমস্ত সম্পত্তি বিক্রির পয়সা ফিরে পাবে এবং তোমার মদের কারখানাও তৈরি হবে। নইলে নইলে কি বর্দা? তুমি একটা বিচ্ছিন্ন সহায় সম্বলহীন বেকারি সম্রাট। তাই তোমাকে বসার থেকে একটা অ্যাসিস্ট্যান্ট পুষলে সে অন্তত বিপদের সময় আমাকে চিৎকার করে সাবধান করে দেবে। বর্দা নেই আচ্ছা, শুধু তার চিরমধুর অমৃত বাণী। আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে মানুষের পেয়ে ধরি। এককালে ছিলাম, আমার পরিবার পুড়িয়ে গেলে গামছায় করি, গামলায় করি, গঙ্গাপর করি। এবার তোমার তাই করে হবে। ও ঈশ্বর, তুমি তুমি বলে দাও এখন আমি কি করি? সেটা সেটা ওই ঈশ্বর বলতে পারবে না। পারবো আমি। তুমি আমার কোন কাজে লাগবে? যা তুমি কোনোদিন ভাবতেও পারোনি। তার আগে বলো, তুমি কি কোনোদিন তোমার স্ত্রীকে এ বাড়িতে ফিরিয়ে আনতে পারবে? না না না, বর্দার প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়ে যে একবার ও বাড়িতে যায়, তাকে তাকে কোনো মূল্যের বিনিময়েও সেখান থেকে ফেরানো চায় না। তুমি কি মনে করো তোমার ওই সম্পত্তি বিক্রির টাকাগুলো কোনোদিন তুমি হাতে পাবে? সে আশাও তো আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ অর্থাৎ আজ থেকে তুমি একটা সব কুলহারা পথের ভিখারি। ঠিক তাই। তুমি তুমি কি চাও এই অবস্থার অবসান করতে? তোমাকে নিশ্চরিক্ত ভিখারি সাজানোর প্রতিশোধ নিতে? হ্যাঁ, আমি চাই, কিন্তু কিভাবে, কোন পথে? এই পথ আমি তোমায় বলে দেবো। কিন্তু তোমাকে আমি বিশ্বাস করবো কেন? আমরা আমরা দুজনে একই পথের পথিক বলে। ম্যানেজার না, ওটা ওটা আমার একটা খোলস মাত্র। আসলে আসলে আমি এই ধর্মদাস চৌধুরীর হাজার পাপের সঙ্গী। কিন্তু কেন কেন তুমি এখানে পড়ে আছো? নবযৌবনের উন্মাদনায় টিনাকে ভালোবেসে প্রথম প্রেমের টানে অন্ধ পতঙ্গের মতো উড়ে এসেছিলাম ওই ওই ধর্মদাস চৌধুরীর কাছে। তারপর শয়তানটা আমার সঙ্গে টিনার বিয়ের প্রতিশ্রুতি দেয়। আমাকে ওদের কারখানা ম্যানেজার করার শর্তে আমি আমি আমার সবকিছু বিক্রি করে টাকাগুলো তুলে দিই এই শয়তান ধর্মদাসের হাতে। বিনিময়ে এই নেকি ম্যানেজার সাজে শয়তানটার পাপ কাজে সাহায্য করে চলেছে। তাহলে তুমি এখান থেকে চলে যাওনি কেন? কি করে পালাবো? আমি যে একজন খুনের আসামি। কাকে খুন করেছো তুমি? ওই ধর্মদাস চৌধুরীর মেজ ভাই বিপ্রদাস চৌধুরীকে। কিন্তু এ কথা কেউ জানতে পারেনি না। না, তবে তবে ছোট বাবু কিছুটা আঁচ করতে পেরে মেজদার সব ভুলতে বর্দার কাজের প্রতিবাদ না করতে পেরে সারাদিন মদে ডুবে আছে। জানি না আমার এই পাপ কিভাবে খণ্ডন হবে, কিভাবে খণ্ডন হবে। একবারে বলো রে মধুমাকা হরি নাম, একবারে বলো রে কে ভাই, তোমরা কি সুখে আছো না দুঃখে আছো? আমাদের সুখ দুঃখের সঙ্গে তোমার সম্পর্ক কি? আছে ভাই আছে। তোমরা সুখে থাকলে এক কলি গিয়ে শোনাবো, আর দুঃখে থাকলে আমি কেটে পড়বো। কারণ চিতে সুখ না থাকলে গীত হয় না ভাই। তাহলে আপনি কেটেই পড়ুন, কারণ আমাদের চিত্তে সুখ নেই। সে কি? কেন?
তোমরা কি ঘর জামাই নাকি চোর ছাচো এই, নাকি খুনের আসামি? আমাদের আমাদের থেকে কি আপনার চোর ডাকাত খুনি বলে মনে হয়? ওটা তো ভগবানও বলতে পারবে না, কারণ এই সমাজের শিক্ষিত লোকেরাই তো ওই পোস্টগুলো দখল করে বসে আছে ভাই। এই সত্যি করে বলুন তো, আপনি বাউল নাকি বাউল সেজে আছেন? হয়তো হবে, ওই যে কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আরে শোনো শোনো বাবাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মানেটা বুঝতে পারলে তো ভাই? তাহলে তাহলে আপনি কি কোনো খুনি আসামি আত্মগোপন করে বাউল সেজে আছো? এই তো পেয়েছি। কথায় বলে রতনে রতন চেনে, খুনিতে চেনে খুনি। তুমি নিশ্চয়ই কাউকে খুন হতে দেখেছো? না না, আমি তাহলে কি খুন হতে দেখেছো নাকি খুনি সাগরের ছিলে? না 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 না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তাহলে এটা জানলে কি করে যে এই বাড়ির নিচে লাশ পোতা আছে? এ আপনি কি করে জানলাম তাই না ম্যানেজার বাবু? কি করে জানা আমার পক্ষে সম্ভব হলো? আচ্ছা আচ্ছা বলো তো, আপনি ঠিক কিসের ম্যানেজার? আমি এই চৌধুরী বিলার কুকর্ম ম্যানেজ করার ম্যানেজার, তাই না তপেন্দু বাবু? হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, ওরে পারের করি দিনে মরি, হরিদিন তো গেল, পার করো আমারে। আবার পাপের সঙ্গী হয়ে দিনের অনেকগুলো দিন তো পার করে দিলে, এইবার একটু হরিনাম করো ভাই, একটু হরিনাম করো। সত্যি করে বলুন তো, আপনার পরিচয় কি? আপনি কে? আমি 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 দানব মানব, আমি দেবতার ভয়, আমি ঈশ্বর, বিশ্বের জগৎ ঈশ্বর, আমি তাকিয়া 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 বানাই ওই স্বর্গ চাঠেরো বছর পরে পুরানো দিঘির পাড়ে একা একা দিলাম যখন। চাঠেরো বছর পরে পুরানো দিঘির পাড়ে একা একা দিলাম যখন। দেখি কৃষ্ণ চূড়া রেখেছি, নাম দুটো আজও আছে, কৃষ্ণ চূড়া রেখেছে, নাম দুটো আজও আছে, লিখেছিলাম আমি কিশোর কিশোর ছিলাম যখন।
স্বর্গের সিঁড়ি, আর সেই সিঁড়িতে বসে আমি টানটি বিড়ি। যাক কদম রে, তুই আমার কথাটা কি করলি? তোর কথা ভেবে ভেবে আমিও করছি এখন একাদশী। তাই তো তোকে আমি এত ভালোবাসি কদম। হ্যাঁ রে কদম, তোর সেই মাঝে মাঝে কেলো ছোঁয়াটা কর। কেনে আমার চেয়ে তার কান বুঝে একটু বেশি। না রে কদম, তাহলে তোর এই কালার হাতে বাসি মাঝে মাঝে হয়ে যায় ওসি, আর তাই দেখে আমি ভিমড়ি খেয়ে বেঘরে মরতে বসি। একদিন তুই আমার হাতে মরবি শালা একাদশে। কেন কালা ভাই, এই গরিবের কথাটা লাগছে বড় বাসি, যদি হলে একটু মিষ্টি। তার আগে বল, তুই কেন আমার বইয়ের পেছনে পড়ে আছিস? বড় লোকের পা চাটা কুত্তা। আজ তো কেন? আরে কালা ভাই, এই কোতানোর আগে কান দুটো খাড়া করে শো। ওরে নরাধম, কোলে যুগে দেব লক্ষণ আমি। তা আমি কদম বৌদির সাথে একটুখানি খোঁজখবর করছি। তো আমি তার এই কদমের পিছনে ঘুরবো না তো কি ওই পাড়ার মাসিমারির পিছনে ঘুরবো? তার মানে ওরে কালা ভাই, শয়তানের কাছে আমি চাকরি করি, সেখানে হাসির কোনো সুযোগ নেই, তাই শুধু আছে শয়তানি। তাই তো কদম বৌদির ওপর হাসি ঠাট্টা করে আমি আনন্দ পাই। গরিবের ছেলে একাদশীর কোনো কুমতলব নেই রে ভাই। একাদশী তোদের তোদের সবাইকে আমি বড় ভালোবাসি। পেটের দায়ে ওই শয়তান এখানে চাকরি করলো, আজ আমি ওদের মতো শয়তান হয়ে যাইনি। তা আমি জানি রে একাদশী, এই জন্য তুই কদমকে হাজার কথা বললেও আমি কিচ্ছুটি মনে করি না রে ভাই। তাই তাই তোদেরকে আমি বলে যাই, একটু একটু সাবধানে থাকিস। ওরা ওরা ওই কদম বৌদিকে কাবার গুটি সাজিয়ে শয়তানির খেলা খেলতে চাই। সাবধান কালা, সাবধান বৌদি, খুব সাবধান। একাদশী কিসের জন্য তোকে সাবধান করে গেল রে কদম? সত্যি কি শয়তানটা তোকে নিয়ে কোনো কুমতলব আছে? অনেক ছেলের অভাব নাই রে কালা, তুই কথাটা দাঁড়া তোকে জানা। তারপর দেখো শয়তানদের কালো হাতের তোর কত দূর। ঠিক আছে, তুই তুই তাড়াতাড়ি জল নিয়ে চলে আয়, আমি দা ঠাকুরের বাড়ি চললাম। একদম দেরি করিস না কিন্তু, একদম দেরি করিস না। দাটাকে সব আগে মুখ বুঝে মেনে নিয়েছে বলেই ওই শয়তানগুলো এই গাটাকে গিলে খেতে চাইছে, কিন্তু তা হবে না। এর প্রতিফল ওদের পেতেই হবে। তার আগে তুই চালান হয়ে যাবি বড় বাবুর খাস কামরায়, সেখানে কাক ছিল তোর হদিস পাবে না। চন্দন চন্দন, তুই গায়ের ছেলে হয়ে গায়ের মেয়েকে ধরে নিয়ে যেতে চাইছিস? রাস্তার গায়ে মেয়ে, আপনি বদলে বাপের না। তোর সেই বাপের নাম কেউ কি ভুলে যাবে না জানোয়ার? তোরা এখানে এত চেঁচামেচি করছিস কেন? দেখি ছোট, তুই মেয়েদের স্নান করার ঘাটে কি করছিস? এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এই শালি সাবাস সাবাস, ওকে ওকে গাড়িতে তোল, কিন্তু খুব সাবধান, যেন চিৎকার চেঁচামেচি করার সুযোগ না পায়। ওরা সর দিয়ে একটা আওয়াজ বেরোবে না। এই রবি ঠাকুরের সুখের সংসার ভেঙে দিয়ে গ্রামের গ্রামের গরিব চাষিদের ক্ষোভের মুখে পড়েছে এই এই শয়তান ধর্মদাস চৌধুরী। সেই সেই ক্ষোভের আগুনে ঘি পড়বে তখন, যখন জানবে ধর্মদাস কদমকে
সেই ধ্বংস স্তূপের উপর বসে আমি তৃপ্তির হাসি হাসবো। বাহ, চমৎকার! এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হাসছো আর আমি তোমার জন্য সারা জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি। অমূল্য রতন কণ্ঠে ধারণ করতে হলে তো একটু কষ্ট করতেই হবে ডার্লিং। এই অমূল্য রতনই তো একদিন আমার জীবনে সর্বস্ব কেড়ে নিয়েছিল। কতস্য সূচনা নাস্তি, সেই দিনের সেই ফুলের প্রায়শ্চিত্ত করতেই তো আমি তোমায় ভালোবেসে আমার হৃদয়ের সিংহাসনে রানীর আসনে বসিয়েছি। আর আমি তোমার ভালোবাসার মূল্য দিতে আমার সংসারটাকে ভেঙে তছনছ করে আমি তোমার কাছে এসেছি। তাই বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। কে? ও তুমি বলো, কি বলবে? এরপরেও এই কথা বলতে তো লজ্জা করছে না? না, তোদের সাথে কথা বলবো তাতে বল লজ্জা কিসের? হ্যাঁ প্রতিমা, আমি এখন আসছি। তাহলে ওই কথাই রইলো, আগামীকাল আবার দেখা হবে। গুড বাই প্রতিমা, গুড বাই। জানোয়ারটার সঙ্গে তোর কিসের সম্পর্ক? তবে তুমি তো আমার অন্তরঙ্গ বন্ধু। বন্ধু? স্বামীর ঘর ছেড়ে এসে এই রকবাজ লোফার মার্কা ছেলেদের সাথে বেহেল্লাপনা করতে তো লজ্জা করছে না? না, লজ্জা করছে না। দুদিন পরে ওই গৌরবকে ডিভোর্স দিয়ে আমি তোকে বিয়ে করব। কি হলো? কি হলো? থামলি কেন? মার মার, হত্যা না। মার, ছোট বোন হয়ে মুখের ওপর কথা বলা, এর জবাব দে। মুখে নয়, চটটা বসিয়ে দে গালেতে। ওকে ওকে দাদা বলে ভাবতে আমার বই গেছে। মামা তো দাদা বড়স্য পর। ও আমার বাবার ঘরে বসে অন্য ধ্বংস করছে। প্রতিমা, তোর জিবে দৌড়া দেবর। তুই কিনা আমার সন্তান তুলো ভাঙাতে। ও তো ঠিক কথাই বলেছে মামা। ও যে এত সুন্দর সত্যি কথা বলতে পারে তাহা আমি জানতাম না। সত্যি তো আমি তোমার ঘরে বসে। না না রে বাবা, না, ও কথা তুই বলিস না। তুই যে আমার বুকের মাঝে কতখানি জায়গা নিয়ে আছিস বাবা। মামা, তবু যে তোমার সঙ্গে আমার বহু দূরের সম্পর্ক, আমি তোমার পরশ পর। তাই আজ এক্ষুনি আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। না, আমার বাড়ি ছেড়ে তোকে কোথাও যেতে হবে না। এই বাড়িতে তুই একাও যেমন ছিলি, এই বাড়িতে তেমন তুই থাকবি। না, ওর মতো পকল দাদার সাথে আমি একই বাড়িতে কিছুতেই থাকবো না। তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। বাবা, হ্যাঁ, তোর মতো নবেন দুশ্চরিত্রা মেঘ থেকে আমার কাছে অনেক বেশি রে প্রতিমা। না মামা, না, ও কথা তুমি বলো না। শত অপরাধ করলেও ও যে তোমার মেয়ে। তুমি ওকে ভুল বুঝলে ও যাবে কোথায়? ও জাহান্নামে চলে যা। সোনার সিংহাসনের চেয়ে
তার ওই আস্তাকুট অনেক ভালো, অনেক ভালো। না না বাবা, তার মতন মেয়ে এর থেকে মরা অনেক ভালো। বেশ, তোমার কথা মেনে তোমার বাড়ি থেকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। আর কোনোদিন আমি তোমার বাড়িতে আসবো না। তোমাকে আমি দেখিয়ে দেব তোমার বাড়ি ছাড়া এই পৃথিবীতে আমার থাকার জায়গা ছিল, আছে আর থাকবে। প্রতিমা, প্রতিমা বোন যাস না, বোন যাস না, মা ফিরে আয়, ফিরে আয়। ওকে ওকে যেতে দে রে পলাশ। ও যে অপরাধ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, ওর ওর মুখ দেখাও পাপ রে পলাশ, ওর মুখ দেখাও। না না বাবা, ও যে তোমারই মেয়ে। সেই জন্যই তোকে সহ্য করে বাড়িতে আমি আশ্রয় দিয়েছিলাম। আজ যখন আমি বুঝেছি পাপের সাগরে ও ডুব দিয়ে এখানে এসে উঠেছে, তখন তখন ও অমন মেয়ের জন্য আমার মুখটা যদি হাহাকার করে, তবে এই বুকে আমি পাথর চাপিয়ে দিয়ে না না বাবা, না। আগে পলাশ, হ্যাঁ, আমি গরিব চাচা হলো, আমি কারো বেইমানি সহ্য করতে পারি না রে বাবা, কারো বেইমানি করতে পারি না। নিজের কথা মর্যাদা রাখতে সেই দেবতার মন্দিরকে আঘাত করেছে, সেই দেবতাকে অপমান করে ও বাড়ি ছেড়ে চলে এসেছে। আজ থেকে জানবো আমার মেয়ে মারা গেছে। ও তোকে পাগল বলে গেল। না মামা, কে বলে পাগল, সে যেন কোথায় আছে কত দূরে, মন কেন পাগল রে, মন কেন কথা বলে, কে বলে পাগল, সে যেন কোথায় আছে কত দূরে। মরবে, একে একে সবাই মরবে। আমার বিরুদ্ধে বিদ্রোহে ধ্বজাধারীদের আমি কাউকে বসতে দেব না। ওরা হয়তো ভুলে গেছে আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আমার প্রয়োজনে ফুরিয়ে গেলে গম খুন করে মাটির নিচে চালান করি। যেমন করেছি আমার মেজ ভাই বিপ্রদাস চৌধুরীকে। ভুল করো, এটাকে যেন সেখানে চালানি করে দেবেন না স্যার। তোকে না করলো তোকে করবো রে শুয়োর। কেন স্যার? এত সুন্দর একটা কচি মেয়ের এত সুন্দর মুখটা এইভাবে কেউ বাঁধে রাখে? খুলে দিচ্ছি স্যার। রিল্যাক্স ডার্লিং, রিল্যাক্স। এই নে তোর রাহা করেছে। এবার একটা সত্যি কথা বলতো ছোট, অনেক মেয়েকে তোরা তো নিজেরাই ভোগ করেছিস, হঠাৎ এই কদমকে আমার হাতে তুলে দিলি কেন? না মানে আপনাকে খুশি করার জন্য। না 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 না, সত্যি কথা বলতে তুই লজ্জা পাচ্ছিস। নে তোর লজ্জাটা ভেঙে দিচ্ছি। এবার বল।
আজকে ম্যানেজার বাবু বললো বদনকে স্যারের ঘরে ঢুকিয়ে দিলি ক্ষিপ্ত গ্রামবাসীর হাতে। আমি মারা যাব। আরে চৌধুরী ভিলাই তোরা রাজত্ব চালাবি, তাই না? তাই না? তোর রাজমক এটা কি করলি? একটা জ্যান্ত মানুষকে তুই মেরে ফেললি। এর জন্য তুই দুঃখ করিস না মানতে শোনা, ওই জানোয়ারটাই তো তোকে জোর করে তুলে এনেছিল। বেশি লেবানো করিস না বাবু। তুই কি আমাকে গরু ছাগল পেয়েছিস যে তোর চালাক আমি বুঝতে পারবো না? না, কেন বুঝতে পারবি না? তুই বুদ্ধিমতী মেয়ে, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না তুই দূরে দাঁড়িয়ে কেন। এই বাবু, মুখ সামনে কথা বলবি। আমার কানা যদি তোর এই কথাগুলো জানতে পারে তাহলে কেন? তুই বুদ্ধিমতী, আমি বুদ্ধিমান, দুজনে মিলেমিশে হয়ে যাওয়াই তো ভগবানের নির্দেশ। কেন তোদের ওই রবি ঠাকুর মাটির ভগবান শিখিয়ে দেয়নি? তোর এই পাপ মুখে ডাক্তারের নাম নিবিড় শয়তান। নেব না, তবে তোকে যদি কাছে পায়, আয় কত আমার কাছে, বুকে বুকে জড়িয়ে ধরে। এই বদ্ধ ঘরের মধ্যে ভাল্লুকের মতন হাসছ? এইটা কি আফ্রিকার জঙ্গল পেয়েছো চাঁদু? তো আমাকে বাঁচা কর দাদা। ওই জানোয়ারটা আমার। ছিঁড়ে খেতে চাইছিল, এই তো ওটাই তো জানোয়ারের ধর্মরে ওই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। না, এখনো ছাড়াইনি। ছাড়ালে এতক্ষণ আর একটা বিপ্লব করে হয়ে যেতাম। আইবেন, নিজের হাতে যে পাপ করেছ তাকে আর খুঁচিয়ে তুলতে চাইছো কেন দাদা? পাপীর আর অন্যায়ের প্রতিবাদ করে ওই বিপ্লব চৌধুরী যে হারিয়ে গেছে, এ কথাটা তুমি আমাকে কোন জাদু মন্ত্র বলে বলবে মাইডিয়ার? তাই নাকি? তাহলে তুইও তোর মেজদার পথে চলে যা। তার আগেই তোকে 7 হাত মাটিতে ঢুকাই দিব রে। কাঁদিস নি বোন, কাঁদিস নি। তোর গায়ে হাত দেওয়ার সাজা তোকে পেতেই হবে। তোমার এবার 16 আনা পূর্ণ হয়েছে ধর্মদাস চৌধুরী, তাই গায়ের বুকে বাস করে গায়ের মেয়েদের নিয়ে তুমি শুনি মিনি খেলছো না তো, আমি তো কদমকে বুঝিয়ে বলছিলাম। মিথ্যে কথা বলার চেষ্টা করো না। তোমার ওই জিপটাই আমি টেনে ছিঁড়ে নেবো শয়তান ধর্মদাস চৌধুরী। তোমরা আমাকে কেন ভুল বুঝছো? ভুল এখন নয় বাবু, ভুল তো বুঝেছি আগে। এবারের মতো ক্ষমা করে দে ভাই, আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন। না না, প্রতিজ্ঞা নয়, তুমি মনে রেখো গ্রামের গরিব মানুষেরা অতি সহজ সরল, তাদের আত্মসম্মানে ঘাত পড়লে তারা অ্যাটম বোমার মতো ফেটে পড়তে জানে। শীত অনেক পরের কথা, আজ গ্রামে না না করা ভাই না, আজ নয়, তোর দেবদাস তার মুখ চেয়ে আজ ওকে আমরা কমাই করে গেলাম। তোমার পিস্তল আমার হাতে রইল ধর্মদাস চৌধুরী। এবার দ্বিতীয় দিন এ ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করলে তোমার এই গুলিতেই তোমাকে শেষ করে দেবো। এসো এসো বাকি, এসো কালা ভাই। মনে রাখবে যুগের সংস্কার, দেশের মানুষ দয়া করে তোমায় ক্ষমা করলেও আইন তোমায় কিন্তু ছাড়বে না। তোমাকে প্রতিবেদন গোকুলে বাড়ি শেষে
ধর্মকে এত সহজে বিনাশ করা যায় না। আমি ধর্মদাস চৌধুরী প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আমার প্রয়োজনে ঘুরিয়ে গেলে এইভাবে সবংশে ধ্বংস করি। এই নিন্দত্তধারী ধর্মদাস চৌধুরীকে তোমার অহংকারের প্রতিশোধ নিতে এসে গেছে, এসে গেছে আমার রূপের দাস ইস্কাপনের বিবি। তপেন্দুর খোঁজে কেন? মোরা ঘাটে নৌকা বেঁধেছে বুঝি? তুমি তো তাহলে কলকাতার ডানা কাটা পড়ি। বাবা বাবা, নামটাও মনে রেখেছো। তত রাখবি, তত রাখবি। আমি যে তোমার মতো সুগন্ধি গোলাপের বসা পতঙ্গ নয়। তাই এসো, আবার সেই মধুসন্ধ্যাটা ফিরিয়ে আনি। খবরদার খবরদার জানোয়ার, আর এক পায়ে এগিয়ে আসবে না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। তুমি জানো না, এই ধর্মদাস চৌধুরীর খাবার থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি। ওকে ছেড়ে দিন স্যার, নইলে এই পিস্তলের গুলি। ও তপেন্দু, তা তোমাকে গুলি চালাতে হবে কেন? তুমি তোকে 50,000 টাকায় কলকাতায় বিক্রি করেছো, আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, ওটাকে আমার হাতে ছেড়ে না। আমি তোমার মতন রূপে জানোয়ার নই ধর্মদাস চৌধুরী। ও সাধু সাজতে চাইছো? বেশ, তাহলে ওকে তুমি কলকাতাতেই চালান করে দাও। চলে এসো প্রতিমা, এই জানোয়ারের কবল থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে তুমি আমাকে বেশি দামে বিক্রি করবে, তাই না? চলো ছেড়ে দাও বলছি। কাউকে আমি বিশ্বাস করি না। দেখলে তো তপেন্দু, ওই প্রতিমা তোমার সঙ্গে চিনতে চাইছিল। তাহলে তুমি একাই নরকে যাও। প্রতিমা, তুমি তুমি যে কোনো প্রকারে তোমার দেবতুল্য স্বামীর কাছে ফিরে যাও প্রতিমা। এই শয়তানের কথা মতো আমি আমি তোমার সুখের সংসার ভেঙে গিয়েছি প্রতিমা। তুমি তুমি আমাকে ক্ষমা করো প্রতিমা, ক্ষমা করো। কি করলেন বর্দা? তপেন্দুকে আপনি খুন করলেন? ওকে দেখা, আমি খুন করবো কেন? খুন তো করেছে তুমি। না, খুন করে ছুরি হাতে না বললো তো পুলিশ শুনবে না ভাই। যাও, যদি বলতে চাও তাহলে এই তপেন্দুর লাশটা আর ছোটনের লাশটা তোমার গাড়ি করে নিয়ে অন্য কোথাও ফেলে এসো। না, প্রতিভা তুমি এখানে কেন? তোমার পুরনো প্রেমের প্রদীপ জ্বালাতে তো তোমার কাছে এসেছিল, কিন্তু এখন তো মালি যা হলে যা হয় কি, আর তুমি তপেন্দুকে খুন করে বসলে। ওইখানে ফেরেশতা তোমার হাতে ধরে, আর তোমার পুরনো প্রেমিকা আমার হাত মাই রইল। এই লাশ দুটোকে ফেলে এলে এ দুটো ফেরত পাবে কেমন? ধর্মদাস চৌধুরী, যদি আমি বেঁচে ফিরে আসতে পারি তাহলে তোমার এই শয়তানের উপযুক্ত জবাব আমি দেবই। আগেই তোমার কবর আমি খুলে রেখেছে, সাবধান থাকো।
Yes. হ্যালো, ইয়েস, দিদি চৌধুরী স্পিকিং। হ্যাঁ, শুনুন দারোগা বাবু, আমাদের বাড়ির জামাই সৌরভ ঠাকুর আমার বাড়ির চাকর ছোটন আর ম্যানেজার তপেন্দ্রকে ফোন করে লাশ দুটো পাচার করে দিচ্ছে। আপনি ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, ওকে স্যার, ওকে। ও কি বিপস্য শয়তান তুমি! তুমি মানুষ! আমি ধর্মদাস চৌধুরী, প্রয়োজনে মানুষের পায়ে ধরি, আমার প্রয়োজন ফুরিয়ে গেলে ঠিক এইভাবে খুঁজি করি। না 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 মা, এই কথা বিশ্বাস করতে পারছি না আমি যে ঠাকুরপো মতো একজন দেব শিশুকে ছেড়ে দিয়ে প্রতিমায় বাড়ি ছেড়ে চলে গেছে। শুধু ছেড়ে যাওয়াই নয় বৌমা, ওর উপরে যে কত মানসিক নির্যাতন হয়েছে তা একমাত্র ঈশ্বরই জানেন। এই ছিল এই বাড়ির খুশির তুফান, সেই সৌরভ আজ হাজার দুঃখ যন্ত্রণা থাকলেও সে তো তোমার কাছে আসে পড়তা। তাহলে আমার কথা না ভেবে বেস্তার কথা ভাবো। গৌরব, বেস্তা মানে গৌরব, কি হয়েছে তার? বল কি হয়েছে তার? কি হয়েছে? ধর্মদাস চৌধুরী শয়তানি চক্রে একজোড়া খুনের চায় মেজদা জেল হাজতে বন্দী। না না, এই ঘটনা যে এমন ঘটবে কি আমি আগে থেকেই জানতাম। আমার এই শয়তান বরটা আমাকে আগেও সুখে থাকতে দেয়নি, এখনো সুখে থাকতে দেবে না মা। কেঁদো না, কেঁদো না বৌমা, কেঁদো না। সংসারে তো ঝড় ঝঞ্ঝা থাকবেই, আর তাকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য আমি তো আছি। বড়দা, কিন্তু বড়দা, 1 লক্ষ টাকা জামিন দিয়ে কিন্তু এখন এত টাকা তুই কোথায় পাবি বাবা? দেবো মা, দেবো। আমি 1 লক্ষ টাকায় জামিন দেবো। সব কিছু বিক্রি করে দিয়ে প্রয়োজন হলে আমরা গাছ তলায় থাকবো। তবু আমার বাড়িতে আমার দুটো মা কাঁদবে, আর আমি সেই মায়েদের বড় ছেলে হয়ে আর এক মায়ের চিন্তাও যে আপনাকে করতে হবে বড়দা। কেন কেন কি হয়েছে বাস? শয়তান ধর্মদাস চৌধুরী আর তার ম্যানেজার তপেন্দ্র গাঙ্গুলির প্রেরণায় পড়ে ওই প্রতিমায় বাড়ি ছেড়ে চলে গেছে বড়দা। বাস, কি বলছো তুমি? ঠিকই বলেছি বড়দা। শয়তানদের কুমন্ত্রণায় পড়ে বোনটা যে আমার কোথায় হারিয়ে গেল। না বলাস না, তোমার বোন হারিয়ে যেতে পারে না, কারণ সে তো তোমার বোন নয়, সে যে এই ঠাকুর পরিবারের ছোট বৌমা। গৌরব, গৌরব তুই এক্ষুনি গিয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়, যা ফিরিয়ে নিয়ে আয়। সব কাজ আমি করতে পারবো, কিন্তু প্রতিমার সন্ধানে আমি যেতে পারবো না। তুই কি বলছিস গৌরব? ঠিকই বলছি দাদা। তোমার গর্ভধারা, তাই তো সেই অপমানগুলো তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। না রে ভাই, অপমান কে কি কখনো ভুলতে পারে? তাই বলে একটা অসহায় মেয়ের কথা শুনে যদি কেউ ঘরে বসে থাকে, সে তো একটা ভীরু কাপুরুষ। আর তুই আমার ভাই হয়ে ফুলের সাজা নেবার সময় তুই অনেক পাবি গৌরব, কিন্তু এই বংশের গায়ে একটা কালির আঁচড় লাগলে তুই তাকে কোনোদিন মুছতে পারবি না রে গৌরব, কোনোদিন মুছতে পারবি না। হ্যাঁ ঠাকুরপো, হ্যাঁ, তুমি আর এর বিপক্ষে যেও না। যতই অপরাধ করুক না কেন, সে তো এবারের বউ, ছোট বউ, তাই তুমি ওকে ক্ষমা করে দাও না ঠাকুরপো। আমি যদি ক্ষমা পেতে পারি, তাহলে এবারে ছোট বউ কেন ক্ষমা পেতে পারে না বলো ঠাকুরপো? কিন্তু যা যা গৌরব, যা বাবা, যা যা, তুই যেমন করে পারিস বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়, যা বাবা।
ওই অধীর হয়ে আমি তোর কাছে জোড়াত করে ক্ষমা চাইছি গৌরব। তুই যা গৌরব, তুই যা, তুই যা। কিরে, এখনো তুই নীরব হয়ে থাকবি নাকি আমাকে এখনো মুখ খুলতে হবে? না পারতাম, তোমার যে কোনো কথা আমার কাছে দেবতার আদেশ, সেই আদেশের ভালো মন্দ ন্যায় বিচার সেই সাক্ষ্য আমার নেই। যাওয়ার সময় বলে যায় পদ্মা, ভালো হওয়া ভালো, কিন্তু অতি ভালো হওয়া ভালো নয় পদ্মা, ওরা ভালো নয়। আসি মা, আসি আসি পাগল কোথাকার! তুমি নিশ্চিন্তে বাড়ি যাও পলাশ, আর গিয়ে তুমি সুদেব কাকুকে বলো যে আমার পরিবারের ছোট বৌমা প্রতিমা হারিয়ে যেতে পারে না। আর আমি এই দুই মায়ের চোখের জল মুছিয়ে দিতে প্রয়োজন হলে আমার জমি জমা ভিটে মাটি সব কিছু বিক্রি করে দিয়ে আমি ওই প্রতিমাকে খুঁজতে চললাম। এই অন্ধকার ঘরের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসছে। এখানে আত্মহত্যা করার মতো কোনো পথ নেই। ওই শয়তানের প্রলোভনে পড়ে সংসারে দেবতার মতো মানুষগুলোকে ছেড়ে এসে আজ তার হাতে নাতে আমি ফল পাচ্ছি। ওগো জয়, তুমি আমার মৃত্যু দিয়ে এই জীবন থেকে আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। না না, তোমাকে আমি মরতে দেব না সুন্দরী। তোমাকে ঘিরে যে আমার কত আশা, ভালোবাসা, স্বপ্ন। খবরদার শয়তান, আর এক পাও এদিকে এগিয়ে আসবে না, তাহলে কিন্তু আমি চিৎকার করবো। আমার কথা মতো এতদিন এগায়নি, কিন্তু আজ যখন এগিয়েছি পিছু হতে তো পারবো না সুন্দরী। শয়তান, না, চলো চলো। কোথায় চেষ্টা সুন্দরী? এই হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর তুমিও পাবে না। তুমি এসেছো, আমার অপরাধের সীমানা নেই, শেষ নেই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি গো, আমাকে তুমি ক্ষমা করে তোমার পায়ে ধরে একটু আশ্রয় দাও। ক্ষমা করার আমি কেউ নই, আমার ক্ষমতা তুমি এমনি পাবে। মা দাদা তোমাকে যদি ক্ষমা করে তাদের চোখে চলে, কিন্তু সেই মন্দিরে প্রবেশ করার অধিকার যে আমি হারিয়ে ফেলেছি গো। চোখে চলে সূক্ষ্ম হয়ে তুমি সেই মন্দিরে প্রবেশ করবে। চলো প্রতিমা, চলো চলো, তাই চলো। আমি ধর্মনাথ চৌধুরী, প্রয়োজনে মানুষের পায়ে ধরে, আমার প্রয়োজন মিটে গেলে এইভাবে চল করি। কালী কাল বাজারে জানিস না তোর এখন ঘোর বিপদ। শনি রাহু কেতু সবাই সবাই তোর পিছনে নিয়েছে, তুই একা কিছু করতে পারবি না। কে তুমি? আমি কালী কাল বাজারে, তুই আমায় চিনতে পারছিস না বেটা? আমি কেমন কাছে দেব মহাযোগী বিশালানন্দ। তাই তো আমি এসেছি তোর সব পাপ খণ্ডন করে তোকে তোকে মায়ের কোলে পাঠিয়ে দিতে। আমি যে মায়ের সেবক, এই মায়ের দেওয়া মন্ত্রপুত্র অস্ত্র
তুই হাতে তুলে নে তোর জীবনে শনি রাহু কেতু সব ধ্বংস কর। স্বামীজি চল বেটা মূর্খ, আমার মুখের উপর কথা বলছিলাম। আমি মূর্খ? মূর্খ না হলে তুই তো নিজের ভাইকে খুন করে এই মেঘের মধ্যে পুঁতে রাখিস। কেন এই সারা পৃথিবী থেকে কোথাও পুঁতে রাখার জায়গা ছিল না? তোমার কি পরিচয়? তার আগে তুমি বলো দাদা, উনি যা বলছেন তা কি সত্যি? না, অখণ্ড সাধু মিথ্যা কথা বলছে। মিথ্যে কথা বলে তুমিও পার পাবে না দাদা। তোমার পাপের কথা এই পলাশ গ্রামের মানুষ জেনে গেছে। শুধু তাই না, ও একটা জঘন্য করে শয়তানটা খুন করেছে নিজের মেজ ভাইকে, আর আমার চোখের সামনে খুন করেছে ওই তপেন্দু আর ছোটনকে। না, আমি কোনো অপরাধ করিনি। নিজের বংশে গৌরব রক্ষা করার জন্য, নির্লিপ্ত ইয়ে করার জন্য আমি যে করেছি তা ঠিকই করেছি। কিন্তু সারা গ্রাম বাংলা অন্য কথা বলছে। তাই তোমার সমস্ত কুকীর্তির বিচার চাই। সকলের বিচারে আমি খুঁচিয়ে দেব। পুলিশ প্রশাসনকে আসতে দাও। আমি আমার ভোট দিয়ে এসে স্যার। সকলকে এখান থেকে হটিয়ে দাও। দরকার হলে গুলি করে পাহাড়। তারা প্রয়োজন হবে না মিস্টার চৌধুরী। শরীর বাবু, তার মানে কে আপনি? উনি সিআইডি অফিসার। এই দেবদাস বাবুর আবেদনে সাড়া দিয়ে আপনার প্লেটো ভাই বিপ্রদাস চৌধুরী খুনের তদন্ত করতে আমি কলকাতা থেকে এখানে এসেছি। ধর্মদাস চৌধুরী, ইউর আন্ডার অ্যারেস্ট। আমি আপনাকে অ্যারেস্ট করলাম। বংশের ছেলে আমি, আমাকে এত সহজে অ্যারেস্ট করা যায় না। আমি তোমাদের সবাই ধর্মদাস চৌধুরী। এই পলাশ ডাঙ্গাকে পুলিশ মুক্ত করতে, আমার জীবন্ত হানির প্রতিশোধ দিতে এই পাপ আর পাপীদের বিনাশ হোক। সকল সুধী দর্শক মন্ডলীকে আমাদের আন্তরিক